যে বিষয়ের উপর আমার হাত নেই সেটার কারণে আমি কেন ক্ষতিগ্রস্ত হব, অথচ আমাকে আপনাকে বঞ্চিত করা হচ্ছে ঠিক এই জন্মের কারণেই। বীরের সন্তান বা তার নাতিপুতি বলে সরকারি চাকরি দিয়ে একটা চেয়ারে 30 বছরের জন্য বসাতে পারে না। কর্মের ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করতে হবে, জন্মের ভিত্তিতে নয়। মেধার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করতে হবে, কোঠার ভিত্তিতে নয়। আপনি কি জানেন, চাকরিতে অপরিকল্পিত কোটা ব্যবস্থা হলো একটি দরিদ্র রাষ্ট্রকে পঙ্গু করার সর্বোত্তম উপায়। সত্যিকারের উন্নত দেশ হতে গেলে যেখানে আমাদের দরকার যোগ্য মেধাবী এবং দক্ষ জনশক্তি, সেখানে যুগ যুগ ধরে প্রকৃত মেধাবীদেরকে অবমূল্যায়ন করে আমরা বরং কোটা ব্যবস্থা জারি রেখেছি। একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না, কারণ এতে প্রকৃত মেধাবীরা এবং প্রকৃত যোগ্যরা যোগ্যতম জায়গা থেকে বঞ্চিত হয় পুরো একটি দেশ। হ্যাঁ, এটা সঠিক যে পশ্চাৎপদ এবং বঞ্চিত জনগোষ্ঠীকে তুলে আনার জন্য কোটা ব্যবস্থার প্রয়োজন আছে। যদি বিশেষ প্রয়োজনে বিশেষ কোনো কোটার ব্যবস্থা প্রবর্তন করাও হয়, তবে সে কোটা ব্যবস্থার জন্য থাকবে নির্দিষ্ট মেয়াদ। যুগ যুগ ধরে প্রজন্ম পরম্পরায় তা চলতে পারে না। কারণ আমার পাশের টেবিলের অযোগ্য সহকর্মীকে যদি তার বাবার সাহসিকতার সনদ নিয়ে চাকরি পান, কিংবা শুধুমাত্র মাইনরিটি বলে অযোগ্য কর্মীটি চাকরি পান, তাহলে আমার কাজের স্পৃহা তো হ্রাস পাবেই, সাথে এই ঘটনাটি মেধাবী এবং যোগ্য মানুষদের জন্য খুবই হতাশার বলে পরিগণিত হবে। তাছাড়া যে বিষয়ের উপর আমার হাত নেই সেটার কারণে আমি কেন ক্ষতিগ্রস্ত হব? আমার বাবা যদি যুদ্ধ করে থাকেন, তাহলে তিনি সেটা করেছেন, তার কারণে তিনি সম্মানিত হবে। আমি যে তার সন্তান সেটা তো আমি নির্ধারণ করে দিই। তার বীরত্বের সঙ্গে কিংবা তার ব্যর্থতার সঙ্গে আমার জন্মের তো কোনো যোগসূত্র নেই। আমি যে কক্সবাজারে জন্ম নিয়েছি বা আপনি যে অন্য জায়গায় জন্ম নিয়েছেন, তাতে তো আমার কিংবা আপনার কোনো হাত নেই, তাই না? আমি যে কোনো মুক্তিযোদ্ধার সন্তান কিংবা কোনো সরকারি চাকরিজীবীর সন্তান নয়, সেটাতে যেমন আমার হাত নেই, তেমনি আমি যে কোনো মাইনরিটি গ্রুপে জন্ম নেইনি, সেখানেও আমার হাত নেই। অথচ আমাকে আপনাকে বঞ্চিত করা হচ্ছে ঠিক এই জন্মের কারণেই। তবে মনে রাখা দরকার, মানুষকে যেখানে শুধু জন্মের কারণে বঞ্চিত করা হয়, সেখানে প্রকৃতির অভিশাপ নেমে আসে। জন্মকে যখন কর্ম থেকে বড় করে দেখা হয়, সেখানে কর্মবিশ্বাসী মানুষের সংখ্যা কমতে থাকে, কর্মস্পৃহ মানুষ সেখানে জন্মায় না। রাষ্ট্র একজন বীরের সন্তানকে খাবারের টাকা দিতে পারে, পড়াশোনার খরচ দিতে পারে, যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু বীরের সন্তান বা তার নাতিপুতি বলে সরকারি চাকরি দিয়ে একটা চেয়ারে 30 বছরের জন্য বসাতে পারে না। একটা সমাজ যখন এই ধরনের কাজ করে বছরের পর বছর, তখন সেখানে বৈষম্য বাড়ে, মূল্যবোধ কমে যায়, মিথ্যাশ্রয় এবং সুদূর সন্ধানী মানুষের সংখ্যা বেড়ে যায়। ছেলেমেয়েরা যখন সঠিক জায়গা থেকে বঞ্চিত হয়, রাষ্ট্রে তখন অভিশাপ নেমে আসে। এটাকে বলে ডিভাইন পানিশমেন্ট বা প্রাকৃতিক শাস্তি। যোগ্য ব্যক্তিরা যখন বঞ্চিত হন, তখন তাদের ভিতর কর্মস্পৃহা বা দেশপ্রেম হ্রাস পায়, সমাজের এবং দেশের নেট প্রোডাক্টিভিটি কমে আসে, সমাজ বা রাষ্ট্র তখন পিছিয়ে পড়ে। তাই বাংলাদেশ নামক রাষ্ট্রকে দাঁড় করাতে হলে আগে যোগ্য এবং মেধাবী মানুষকে মূল্যায়ন করতে হবে, যোগ্য ব্যক্তিকে বসাতে হবে যোগ্যতম স্থানেই। দুটি কথা মনে রাখবে, কর্মের ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করতে হবে, জন্মের ভিত্তিতে নয়। মেধার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করতে হবে, কোঠার ভিত্তিতে নয়। আমাদের রাষ্ট্রের নিয়ন্ত্রকেরা যত দ্রুত এই ধ্রুব সত্যটি বুঝে উঠবেন, ততই মূলত আখের এই দেশেরই লাভ। কোটার শৃঙ্খল থেকে মেধা মুক্তি পাক, কোটার শৃঙ্খল থেকে বাংলাদেশ মুক্তি পাক। চলুন চিন্তায় বড় হই।